১৯৭৩ সালের জুলাই মাসে এমন একজন মানুষের মৃত্যু হয়েছিল যিনি পশ্চিমা বিশ্বে চীনা সংস্কৃতির ধারণা বদলে দিয়েছিলেন, জনপ্রিয় করে তুলেছিলেন সনাতন মার্শাল আর্টের চর্চা। দিনটা ছিল ১৯৭৩ সালের ২০শে জুলাই। সেদিন হঠাৎ করেই তরুণ অভিনেতা এবং মার্শাল আর্ট শিল্পী ব্রুস লির মৃত্যুর খবরে সারা বিশ্বেই শোক ছড়িয়ে পড়ল। হংকংয়ে কাওলুং টংয়ের একটি বাড়িতে তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি বলছিলেন যে তার মাথা ধরেছে এবং এজন্য তিনি মাথা ব্যথার ওষুধও খেয়েছিলেন। তার বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। লি ছিলেন একজন সুপারস্টার। সারা বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে ছিল তার তরুণ ভক্তরা। অবিশ্বাস্য ক্ষিপ্র গতিতে তিনি যেভাবে তার হাত ও পা ছুড়ে দিতেন, সেই স্টাইল তরুণদের বিমোহিত করত। সারা পৃথিবীতে হাতে গোনা যত বিখ্যাত মানুষ আছেন, এই ব্রুস লি তাদের একজন, যিনি পশ্চিমা ও প্রাচ্যের সংস্কৃতির মধ্যে বৈষম্য দূর করে কিছুটা মিলন ঘটাতে পেরেছিলেন। ছবির ক্যাপশন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্রুস লির হাজার হাজার ভক্ত। এই ভক্তটি দেখতে হুবহু ব্রুস লির মতো। ব্রুস লির মৃত্যু নাড়া দিয়েছিল হংকং থেকে হলিউডকেও। তার মরদেহ বহনকারী কফিন দেখার জন্য রাস্তায় নেমে এসেছিল শোকাহত হাজার হাজার মানুষ। তাদের মধ্যে বিখ্যাত ও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা যেমন ছিলেন, তেমনি ছিল যুক্তরাষ্ট্র চীনা কমিউনিটির খুবই সাধারণ লোকজনও। ড্যান ইনোসেন্টা একজন মার্শাল আর্ট প্রশিক্ষক। ব্রুস লি সারা বিশ্বে যে ৩ জন ব্যক্তিকে নিজ হাতে মার্শাল আর্ট ইনস্ট্রাক্টরের সার্টিফিকেট দিয়েছিলেন, তাদের মধ্যে একজন তিনি। একসময় তিনি ব্রুস লির ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন। লির শেষ ও অসমাপ্ত ছবি গেম অফ ডেথেও তাকে দেখা গিয়েছিল। লির মৃত্যুর প্রায় ১ দশক আগে তাদের পরিচয় হয়েছিল। তিনি বলেছিলেন, ব্রুস লির সাথেই আমার দেখা হয়েছিল প্রথম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ১৯৬৪ সালে। অনেকেই তাকে একটু উদ্ধত মনে করত। তার বয়স তখন ২০-র ঘরে, ২১-২২ মতো। তার ছিল প্রচণ্ড আত্মবিশ্বাস, আর সবার চেয়ে তিনি ছিলেন এগিয়ে। কোনো মুষ্টি বা ঘুষাঘুষি মোকাবেলা করা বা জিটকুন্ডির ব্যাপারে ব্রুস লির ছিল নিজস্ব একটি দর্শন বা ধারণা। এতে মুগ্ধ হয়ে তরুণ ড্যান ইনোসেন্টা এই ক্যারাটে শেখার জন্য উন্মুখ হয়ে পড়েছিলেন। এরপর ড্যান ইনোসেন্টা ব্রুস লির সাথে কাজ করেছেন। তিনি বলেন, মার্শাল আর্ট নিয়ে ব্রুস লি সবসময় গবেষণা করতেন, পরীক্ষা নিরীক্ষা চালাতেন। এক একটা দিন তার সব কিছু মনে হতো নতুন, একেবারে আনকোড়া। ব্রুস লির জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোর চায়না টাউনে ১৯৪০ সালের ২৭শে নভেম্বর। ১৮ বছর হওয়ার আগেই তিনি ২০টির মতো ছবিতে অভিনয় করে ফেলেছেন। প্রথম তিনি পর্দায় আসেন একজন শিশু চরিত্রে গোল্ডেন গেট গার্ল ছবিতে। মার্শাল আর্টে তার কেরিয়ার গড়ে তোলার চেষ্টার কারণে তিনি রূপালী পর্দা থেকে দূরে চলে গিয়েছিলেন, কিন্তু তিনি চোখে পড়েন প্রযোজক উইলিয়াম ডজিয়ারের। ১৯৬৬ সালে এবিসি টেলিভিশন সিরিজ দ্য গ্রিন হর্নেটে তাকে দেখা যায় কেটো চরিত্রে। তার পরের বছরই এই সিরিজটি বন্ধ হয়ে যায়। তারপর দেখা গেছে ব্রুস লি বহু ছবিতে ও টেলিভিশনে বিভিন্ন সহকারী বা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। একই সাথে তিনি মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়ার কাজও চালিয়ে গেছেন। কয়েকটি ছবির কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন তিনি। আমেরিকার বিভিন্ন ছবিতে সহকারী বা পার্শ্ব চরিত্রে অভিনয় করে করে ক্লান্ত হয়ে পড়েছিলেন ব্রুস লি। তিনি মনে করলেন তার ভবিষ্যৎ আসলে আমেরিকায় নয়, হংকংয়ে। ১৯৭১ সালে তিনি হংকংয়ে চলে যান। তার গ্রিন হর্নেট ছবির জন্যও ততদিন তিনি হংকংয়ের ঘরে ঘরে পরিচিত নাম হয়ে উঠেছিলেন। হংকংয়ে তিনি প্রথম প্রধান একটি চরিত্রে অভিনয় করেন। ছবিটির নাম দ্য বিগ বস। এই ছবিটি তাকে খুব বড় ধরনের নাম এনে দেয়। বক্স অফিসেও বড় রকমের সাফল্য পায় এই ছবিটি। ১৯৭২ সালে ব্রুস লি অভিনয় করেন ফিস্ট অফ ফিউরি ছবিতে। এর আগে দ্য বিগ বস যে রেকর্ড সৃষ্টি করেছিল সেটিকেও ভেঙে দেয় এই ছবিটি। কিন্তু তরুণ এই অভিনেতার প্রতিভা আসলে চোখে পড়ে তার তৃতীয় সিনেমা ওয়ে অফ দ্য ড্রাগনে। এই ছবিটির কাহিনী লিখেছেন তিনি। পরিচালক, প্রধান তারকা এবং কোরিওগ্রাফারও ছিলেন তিনি নিজেই।
ব্রুসলির ছবির সাফল্যও তাকে জনপ্রিয় করে তোলে চীনেও। তারপর মার্শাল আর্ট ক্রমশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে সারা বিশ্বে। প্রাচ্যের দেশগুলোতেও মার্শাল আর্টের নতুন এক দর্শন বা স্টাইলের সূচনা ঘটে, যা পরিচিত হয়ে ওঠে কুংফু হিসেবে। এরপর তার 4 নম্বর ছবিটি মুক্তি পেল, নাম এন্টার দ্য ড্রাগন। পঞ্চম চলচ্চিত্রটি নির্মাণের কাজ যখন চলছিল তখন এটা স্পষ্ট হয়ে উঠল যে কোনো কিছুই তাকে আর থামাতে পারবে না। কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন তিনি 1973 সালের মে মাসেই ডাবিং করার সময়। তখন তার মস্তিষ্কে এক ধরনের সমস্যা ধরা পড়ে, যা চিকিৎসকরা পরিচিত সেরিব্রাল এডেমা নামে। ডাক্তাররা তার মস্তিষ্কের ফুলে ওঠা কমাতে সক্ষম হন, কিন্তু 6 সপ্তাহের কম সময় পর তার মাথা ব্যথা শুরু হয়। তিনি তখন একটি পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ খান, যার মধ্যে ছিল অ্যাসপিরিন ও ট্র্যাঙ্কুলাইজার। তখন তিনি বিছানায় শুতে যান, কিন্তু ব্রুসলি এরপর আর উঠতে পারেননি। তার মৃত্যুর খবরটি ড্যান ইনোসেন্টা কিছুতেই বিশ্বাস করতে পারেননি। তিনি বলেন, আমাকে প্রথম এই খবরটি দিয়েছিল আমার স্ত্রী ও কন্যা। তখন আমি হংকংয়ে কয়েকটি ফোন করি। প্রথমে এই খবর বিশ্বাস করতে পারিনি, কারণ আমরা প্রায়শই শুনতাম যে ব্রুসলিকে হত্যা করা হয়েছে। এ ধরনের খবরকে আমরা কোনোদিনও পাত্তা দিইনি। আমি মনে করতে পারি যে তিনি একবার আমার বাড়িতে এসেছিলেন, বলেছিলেন যে তার কিছু সমস্যা হচ্ছে। তার স্বাস্থ্য দেখতে খুব ভালো ছিল, তাই তার মৃত্যুর খবরটি আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। ব্রুসলির মৃত্যুর খবরে হংকংয়ে প্রত্যেকে স্তম্ভিত হয়ে পড়েন। অনেকেই বিশ্বাস করতে পারেননি যে এরকম অপ্রতিরোধ্য এক তরুণ আর বেঁচে নেই। তাদের নায়ককে বিদায় জানাতে হংকংয়ের রাস্তায় সেদিন লাইন ধরে নেমে এলো 12,000-এরও বেশি মানুষ। শোকাহত ভক্তদেরকে নিয়ন্ত্রণ করতে পুলিশের ব্যারিকেড বসাতে হয়েছিল। তার মরদেহ রাখা হয়েছিল খোলা একটি শবাধারে, যাতে লোকজন তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে একবার হলেও শেষবারের মতো দেখতে পারেন এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে পারেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রের সিয়াটলে, তার নিজের বাড়িতে। সেখানেও জড়ো হয়েছিল হলিউড বা যুক্তরাষ্ট্র প্রবাসী স্থানীয় চীনা ভক্তরা। ব্রুসলির কফিন যারা বহন করেছিলেন তাদের একজন ছিলেন ড্যান ইনোসেন্টা। তিনি বলেন, কফিন বহনকারীদের মধ্যে আরও যারা ছিলেন তাদের মধ্যে ব্রুসলির নিজের ভাইও ছিলেন। এই কফিন বয়ে নিয়ে যাওয়াটা আমার জন্য খুব কঠিন একটা কাজ ছিল। সেদিন আমি কিছু বলিনি, কোনো কথাই বলতে পারিনি। মনে আছে জেমস করবিন বলেছিল, বিদায় বন্ধু, তোমাকে বিদায় ধরনের কিছু। আমার মনে আছে আমি শুধু কেঁদেছিলাম, কারণ এই লোকটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। আমার মনে হয় আমার জীবনে এরকমভাবে আর কখনোই কাঁদিনি। ব্রুসলির মৃত্যুকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্রের কথা আজও শোনা যায়। এর জন্যে যেসব ধারণা রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অবৈধ ড্রাগ, এমনকি তার পরিবারের ওপর অভিশাপও। তার মৃত্যুর পর এন্টার দ্য ড্রাগনের কারণে ব্রুসলি অমর হয়ে ওঠেন। হঠাৎ করে সব শিশু কিশোররাও মার্শাল আর্টের শিল্পী হতে আগ্রহী হয়ে উঠল। কুংফুর মতো টিভি অনুষ্ঠানগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠল। ফ্লিনস্টোনসের নির্মাতা হানা বারবারা মুক্তি দিলেন হংকং ফুই এবং পিঙ্ক প্যান্থার সিরিজে কেটোর মতো চরিত্র। টাইম ম্যাগাজিন তখন বিংশ শতাব্দীতে সবচেয়ে প্রভাবশালী যে 100 জনের নামের তালিকা তৈরি করেছিল, তাতে উঠে এলো ব্রুসলির নাম। লস অ্যাঞ্জেলসের চায়না টাউনে তার একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এত বছর পর ব্রুসলির আবেদন আজও টিকে থাকার পিছনে ড্যান ইনোসেন্টারও আছে নিজস্ব কিছু ধারণা। তার মতে সম্ভবত ব্রুসলি হচ্ছেন এমন একজন ব্যক্তি আমরা যার মতো হতে চাই। তিনি বলেছেন, এক একজনের কাছের পেছনে হয়তো এক এক রকমের ব্যাখ্যা থাকতে পারে। আমার মনে হয় তিনি প্রচুর গবেষণা করেছিলেন। ব্রুসলি ভালোবাসতেন মার্শাল আর্ট। ড্যান স্বীকার করেছেন তার জীবনে এরপরে এমন একটি দিনও খুঁজে পাওয়া যাবে না যেদিন তিনি ব্রুসলিকে নিয়ে একবারও ভাবেননি। এই ধরনের ভিডিও দেখতে এবং এই ধরনের জায়গা সম্পর্কে তথ্য পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। সেই সাথে আপনার চিন্তা ভাবনা এবং পরামর্শ আমাদের সাথে শেয়ার করুন। আপনার দিনটি ভালো কাটুক, যত্ন নিন। বাই বাই।